কিভাবে পেলে? অরুণিকা পেছন ফিরে তাকালো, কিন্তু আরাফ তাহমিদ কাউকেই দেখল না। রুতবা অরুণিকার হাত ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, ব্যাগ কিভাবে পেয়েছিস? একটা ভাইয়া সাহায্য করেছিল। রুতবা অরুণিকাকে জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস, কিন্তু যেভাবে দৌড়েছিস গাড়ির নিচে পড়লে কি হতো? ফুটপাত দিয়ে গিয়েছিলাম। কিন্তু এতটা ডেসপারেট, তোর ফোবিয়ার কথা মাথায় ছিল না? অরুণিকা ব্যাগটা শক্ত করে ধরে বলল, সত্যি মাথায় ছিল না। পরিস্থিতি হয়তো মানুষকে অনেক শক্ত বানিয়ে দেয়। তখন আর অতীতের ভয়ঙ্কর দৃশ্য মনে থাকে না। অরুণিকা রিস্কায় ঠিক করে উঠে বসলো। রুদ্বাও সেই রিস্কায় উঠে বলল। ইমান স্থির হয়ে তাকিয়েছিল অরুণিকার চোখের দিকে। অরুণিকা চলে যেতেই সে মনে মনে ভাবল, এই প্রথম এমন চোখ দেখলাম, যে চোখ জোড়ায় ভিন্ন কিছু আছে, একদম ভিন্ন। নিকার সাথে কি খারাপ কিছু হয়েছে? এমন ফোবিয়ার পেছনে তো অবশ্যই কোনো কারণ থাকতে পারে। বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে অরুণিকা। রুহানি বদ্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে অরু? ভার্সিটি থেকে আসার পর থেকে রুম বন্ধ হয়ে বসে আছিস, কেউ কিছু বলেছে? অরুণিকা মাথা তুলে ভেজা কণ্ঠে বলল, ফর গড সেই, আমাকে একা থাকতে দে রুহু। রুহানি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। অরুণিকা বালিশে মাথা দিয়ে ফ্যানের দিকে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে দরদর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তার কানে ধ্বনিত হলো পরিচিত কণ্ঠস্বর এবং ঝাপসা চোখ জোড়ায় ভেসে উঠল অতীতের এলোমেলো স্মৃতি। অরু, এভাবে দৌড়ালে নদীতে গিয়ে পড়বি। অরু, আমি কিন্তু তোকে বাঁচাবো না। ৮ বছরের একটা বাচ্চা মেয়ে পেছনে ফিরে তাকালো। তার ঠোঁটে দুষ্টু হাসি, মেয়েটি মুখ বাঁকিয়ে বলল, তুমি আমাকে ধরতে পারবে না। তুই আমার শান্ত রূপ দেখেছিস। একবার রেগে গেলে আমি কিন্তু তোকে তুলে ওই নদীতেই আছাড় মারবো। মেয়েটি থেমে গেল, মুখ ছোট করে দাঁড়িয়ে রইল আগের জায়গায়। তার সামনে এসে দাঁড়ালো 14 বছরের কিশোর। বাচ্চা মেয়েটি মুখ ফুলিয়ে বলল, আরাফ, তুমি আমাকে সব সময় বকাবকি করো। তোমার সাথে আমি একটু মজা করতে পারি না। আরাফ হাঁটু গেড়ে মেয়েটির সামনে বসে বলল, তুই মজা কর, কিন্তু এমন মজা করিস না। সামনে নদী, তুই পড়ে গেলে তোকে কে তুলবে? আমি সাঁতার জানি নাকি? বাড়ি চল, ওখানে গিয়ে লাফালাফি করিস। তুমি আমাকে বকেছো, আমি তোমার সাথে আর যাব না। আরাফ কান ধরে বলল, সরি মিস অরুণিকা চৌধুরী, এবার তো চলো। অরুণিকা বুকে হাত গুজে বলল, ওকে ফাইন, কিন্তু তাহমিদের জন্য নদী থেকে 108টি নীল পদ্ম নিতে হবে না? ও তো খুঁজতে বের হবে। বরুণা যদি রাগ করে চলে যায়? বরুণাটা কে আবার? এ কথাও কখন বলল? ওই যে গতকাল বিকেলে বাড়ির ছাদে বসে বলল নীল পদ্মের কথা। তুই নীল পদ্ম মানে বুঝিস? হ্যাঁ, নীল রঙের পদ্ম ফুল। আমি কি ডামিস নাকি? আরাফ মাথা নেড়িয়ে অরুণিকার হাত ধরে তাকে টেনে নিয়ে এলো বাড়িতে। এরপর তাহমিদের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুই নাকি নীল পদ্ম আনতে যাবি? তাহমিদ বই থেকে মুখ তুলে ভ্রুকুচকে বলল। নীলপদ্ম কেন আনতে যাব আমি? অরুণিকা তাহমিদের হাতে থাকা বইটি দেখিয়ে বলল, এই বইটা তো ছিল তোমার হাতে, তুমি এটা পড়তে পড়তে বলেছিলে না? তাহমিদ ভ্রুকুচকে তাকালো অরুণিকার দিকে। পাশে বসে আছে তুর্য। সে চেয়ারে পা তুলে বসে বলল, সারাদিন তো বইয়ের সাথে কথা বলেছিলে, তোমার সাথে কখন কথা বলার সময় পেলো টুইঙ্কেল? তাহমিদ কিছু একটা ভেবে বলল, ওহ হ্যাঁ, মনে পড়েছে। কবিতা আবৃত্তি করেছিলাম ওর সামনে। কেউ কথা রাখেনি কবিতাটি, কিন্তু শুধু 108টি নীল পদ্মের কথাই মনে রাখলেই ওরু। অরুণিকা মুখ কুচকে বলল, তুমিই তো বললে তোমার কথা কেউ রাখে না, তাই আমি খুঁজতে গেলাম নীল পদ্ম। বরুণা যদি রাগ করে চলে যায়? তাহমিদ বই হাত থেকে নামিয়ে অরুণিকার হাত ধরে তাকে কাছে টেনে এনে বলল, দ্রোণা অঞ্চলে গেলে তোর কি? তুমি যে কষ্ট পাবে। আমি কষ্ট পেলে তোর খুব কষ্ট হবে। হ্যাঁ, আমি বকা খেলে ব্যথা পেলে তুমি আর আরাফও তো কষ্ট পাও। আমাকে কেউ বকলেই তোমরা কষ্ট পাও, তাহলে আমি কষ্ট পাবো না? আরাফ আর তাহমিদ হাসলো অরুণিকার কথায়।
অরুণিকার মাথায় হাত রাখলো দুজনই, বলল, তোকে দুঃখ ছুঁয়ে দিতেই পারবে না। তোর দুই ভাই এখনো বেঁচে আছে। অরুণিকা চোখ বন্ধ করলো, গড়িয়ে পড়লো চোখের কোণায় ভিড় করা অশ্রুমালা। পুরনো স্মৃতি থেকে বেরিয়ে উঠে বসলো সে, বুকে হাত রেখে কাপা কণ্ঠে বলল, বেঁচেই তো আছো তোমরা। কোথায় এখন? আমার মনে এত দুঃখ, কেউ তো আমাকে হাসাতে আসছো না। কোথায় ছিলে সেদিন, যেদিন আমার সবচেয়ে বেশি তোমাদের প্রয়োজন ছিল? আমি তো অনাথ হয়ে গেলামই। তোমরা আমাকে আরো নিঃস্ব করে দিয়েছো। কথা দিয়ে কথা না রাখা কেউ তোমাদের কাছ থেকে শেখে। কেন আরাফ, কেন আমাকে এত কষ্ট দিলে? তাহমিদ, তুমি কেন আমাকে এত কষ্ট পেতে দিলে? আমার মাথা ছুঁয়ে মিথ্যে ওয়াদা কেন করেছিলে তোমরা? আমার কি অপরাধ ছিল? উল্টো আমার সাথে আহনাফ যে অন্যায় করলো তার বিচার কেউ করলো না। আমাকে ঠকিয়ে সবাই আজ সুখী। তাহলে কি যতদিন আমার বাবা বেঁচে ছিল ততদিনের সম্পর্ক ছিল তোমাদের সাথে? রক্তের সম্পর্ক কি এমনই হয়? বাবার মৃত্যুতে বাবার সাথে সংযুক্ত সব সম্পর্ক কি মিথ্যা হয়ে যায়? যদি এমন হয় তাহলে ইভান, তুর্য, ওরা আমাকে এত ঘৃণা করে কেন? ইভান তো আমাকে ছোট বোন বলতো। তুর্যের ট্রিঙ্কেল ছিলাম আমি। ওদের সাথে তো রক্তের সম্পর্ক ছিল না। তাহলে ওরা কেন আমাকে অপমান করলো? ওরা কেন আমাকে কষ্ট দিল? ও বাড়ির ইমন ছাড়া সবাই আমাকে কষ্ট দিয়েছে। আর সবচেয়ে বেশি কষ্ট তো আহনাফ দিয়েছে আমার। আই হেট ইউ আহনাফ। আমাকে ধ্বংস করে দিয়েছো তুমি। তুমি একটা কাপুরুষ। আমি তো তখন অবুঝ ছিলাম। আজ আমার সব বোঝার বয়স হয়েছে। মানুষ চিনেছি আমি। তুমি কতটা জঘন্য সেটা আমি আজ বুঝতে পারছি। বাট আই প্রমিস, তোমাকে আমি এর চেয়ে বেশি কষ্ট দিব। আমার ওপর মিথ্যে অপবাদ দিয়ে তুমি যে তোমার উদ্দেশ্য পূরণ করেছো তা আমি আজ বুঝেছি। একবার অন্তত সত্যটা স্বীকার করতে, আমি তোমার দিকে ফিরেও তাকাতাম না। তোমার মতো মানুষকে ভালোবেসেই তো নিজের প্রতি ঘেন্না হয় আমার। তোমাকে ভালোবাসার কলঙ্ক আমার হৃদয়ে এমনভাবে গেঁথে গেছে, হাজারবার স্নান করলেও সেই কলঙ্ক আমার হৃদয় ছাড়বে না। বদ্ধ জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফ। আরাফ তার পাশে এসে দাঁড়ালো। আহনাফ তার দিকে তাকাতেই আরাফ বলল, তুই অরুকে যতটা না ঘৃণা করিস, তোকে এর চেয়ে বেশি ঘৃণা করি আমি। আহনাফ শুকনো হেসে বলল, তাহলে এখানে কেন এসেছিস? আমার সাথে এক ছাদ কিভাবে শেয়ার করছিস? আমার মায়ের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি শান্ত হব না। আমিও আমার ভাইয়ের হত্যাকারীকে কখনো ক্ষমা করব না। আরাফ আহনাফ দুজন দুজনের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। এর মধ্যে তাহমিদ আর ইমন আরাফের পাশে এসে দাঁড়ালো। আহনাফ তাদের দেখে তাচ্ছিল্যের হাসি হাসলো। অন্যদিকে তুর্য আর ইভান আহনাফের পাশে এসে দাঁড়াতেই আরাফ আফসোসের সুরে বলল, তোরা দুজনই প্রতারক। তুর্য বলল, আহনাফ আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর সাথে সবসময় আছি। ইভান বলল, যে অন্যায় করেছে তাকে ক্ষমা করা এত সহজ না। সহজ হলে তুই এখানে দাঁড়িয়ে থাকতি না আরাফ। আরাফ বলল, আর কত শাস্তি দেবে এই ছেলে? কত বড় শাস্তি দিয়েছে ও নিজেও জানে না। আহনাফ চেঁচিয়ে বলল, এর চেয়ে বেশি শাস্তি দেব, যাতে পরবর্তীতে এমন কোনো অস্তিত্বের জন্ম না হয়। ইউ আর ক্রেজি আহনাফ। সেম টু ইউ আরাফ। দুজনের চোখেই রাগ, উভয়ের হাত মুঠো হয়ে আছে। লালচে ফর্সা মুখে ভেসে উঠেছে রগ, যেন একে অপরের অনেক বছরের শত্রু। বাজারের ব্যাগ হাতে আতাকিয়া জাহানের পিছু পিছু হাঁটছে অরুণিকা। আতাকিয়া জাহানের হাতে একটা মাছের ব্যাগ, আর অরুণিকার দু হাতে দু ব্যাগ সবজি। বাজারের ব্যাগ ভারী হওয়ায় একটু পরপর দাঁড়িয়ে যাচ্ছে অরুণিকা, আর ব্যাগগুলো মাটিতে রেখে একটু জিরিয়ে নিচ্ছে। আতকিয়া জাহান পিছু ফিরে অরুণিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে বললেন, তোমার গায়ে কি জোর নেই? তাড়াতাড়ি পা চালাও। বাজারটাও করতে পারো না। বাড়ির কাজও আমি করি, বাজারও আমি করি। তোমার মামা তোমাকে বিয়ে দেবেন কিভাবে? কে বিয়ে করবে এই নিকম্মাকে? অরুণিকা আশেপাশে তাকিয়ে মাথা নিচু করে ব্যাগগুলো হাতে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। রাস্তার পাশেই পুকুর, পুকুরের পাড় ঘেঁষে হাঁটতে হয়। রাস্তা ছোট, গাড়িও চলে আবার মানুষও হাঁটে। পুকুর পাড়টাও ছোট, পিচ্ছিল। অরুণিকা সাবধানেই হাঁটছে। হঠাৎ সামনে থেকে একটা মধ্যবয়স্ক লোক অরুণিকার পাশ ঘেঁষে যাওয়ার সময় তাকে হালকা ধাক্কা দিয়ে গেল। অরুণিকা ভারসাম্য হারিয়ে সবজির ব্যাগ সহ পুকুরে পড়ে গেল। শব্দ শুনে আতকিয়া জাহান পেছনে ফিরে দেখলো অরুণিকা পুকুরে ধাপাধাপি করছে। তিনি মাথায় হাত দিয়ে বললেন,
এই মেয়ে তো কোনো কাজেরই না, হাঁটতে গেলে আছাড় খায়। এই, উঠে এসো। অরুণিকা সাঁতার জানে না, তবুও সে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু তারপরে হচ্ছে সে নিচে তলিয়ে যাচ্ছে। আশেপাশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। অরুণিকা চেঁচিয়ে বলল। মামি, আমাকে ওঠাও, আমি উঠতে পারছি না। আতকিয়া জাহান আতকে উঠলেন, বিড়বিড় করে বললেন। এই মেয়ে বলে কি, সাঁতারেও জানো না? শাহবাজ তো আমাকে মেরেই ফেলবেন। অরুণিকা এখন হাবুডুবু খাচ্ছে। রাস্তার মানুষজন হইচই শুরু করে দিয়েছে। কে পানিতে নামবে ওইটাই সিদ্ধান্ত নিতে নিতেই পানিতে কিছু পড়ার শব্দ হলো। শেষমেশ অরুণিকাকে বাঁচাতে কেউ একজন নামলো। সবার হইচইও এবার কমলো। অরুণিকা এখনো দাপাদাপি করছে। হঠাৎ সে অনুভব করলো তার হাতটা কেউ একজন ধরেছে। চোখটাও ভারী হয়ে আসে তার। পাশ ফিরে তাকানোর শক্তিটুকুও নেই। হঠাৎ টান পড়ল তার হাতে। পানিতে ঢেউ খেলে গেল সাথে সাথেই। কেউ একজন তাকে নিজের দিকে টেনে নিয়েছে। অরুণিকা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পানি খাওয়া থেকে মুক্ত হয়েছে এই স্বস্তিতেই চোখ বন্ধ করল সে। এবার কোমরে কারো হাতের স্পর্শ পেল। শিউরে উঠল অরুণিকা। চোখ খুলে সামনের মানুষটিকে দেখে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মানুষটির কপাল ছুঁয়ে পানি গড়িয়ে পড়ছে। নাকের ডগায় জমেছে পানির বিন্দু বিন্দু কণা। ভেজা চুল বেয়ে বেয়ে জলধারা তার ওষ্ঠাধর স্পর্শ করছে। ঠোঁট চেপে সেই জলের ধারা থেকে নিজের জীব বাঁচাচ্ছে সেই মানুষটি। এবার সেই জলধারা গড়িয়ে স্থান করে নিল মানুষটির স্রোতে। রোদ ঠিকরে পড়ায় স্নাস্রোতে জমে থাকা বিন্দু বিন্দু জল মুক্তোর দানার মতো জলজল করছে। অরুণিকা এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বিন্দু বিন্দু পানির প্রবাহ দেখছিল। এবার অরুণিকাকে কোলে নিয়ে উঠে আসলো আহনাব। পাড়ে উঠে আসতেই আতকিয়া জাহান বার কয়েক কৃতজ্ঞতা প্রকাশ করলেন আগন্তুকটির দিকে তাকিয়ে। আহনাব অরুণিকার দিকে তাকিয়ে চোখ ছোট করে বলল। কোলে করে গিয়ে তোমাকে বাসায় নিয়ে যেতে হবে? অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো। আতকিয়া জাহান অরুণিকার বাহু জোরে চেপে ধরতেই ব্যথায় তার কপালে ভাঁজ পড়ে গেল। আহনাব আতকিয়া জাহানের হাতের দিকে এক নজর তাকিয়ে অরুণিকার কুঁচকে যাওয়া মুখের দিকে তাকালো। এদিকে অরুণিকা আতকিয়া জাহানের চোখের দিকে তাকিয়ে লাফিয়ে নেমে পড়ল আহনাফের কোল থেকে। এরপর আশেপাশে তাকিয়ে কয়েক পা পিছিয়ে গেল। পানিতে ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে তার গোলাপি টসটা। অরুণিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। মামি, একটা রিক্সা ঠিক করো তাড়াতাড়ি। আতাকিয়া জাহান চোখ ছোট করে বলল। আমাকে হুকুম দিচ্ছ তুমি? আমার 2 ব্যাগ বাজার পুকুরে ভাসিয়ে দিয়েছ। এই মাসের সবজির বাজার শেষ। তোমার মামা গুনে গুনে টাকা দেন আমাকে। এমনিতেই সব টাকা তো তোমার ফরমাসে খরচ হয়ে যায়। অরুণিকা মাথা নিচু করে তাকিয়ে আছে। আহনা পাশে দাঁড়িয়ে আতকিয়া জাহানের বকবক শুনছে। হঠাৎ সে খেয়াল করলো অরুণিকার শরীরে ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। সে সাথে সাথে চোখ সরিয়ে আশেপাশে তাকালো। দেখলো অনেকেই অরুণিকার দিকে তাকিয়ে আছে। আহনাব এবার ক্ষুদ্র দৃষ্টিতে আতকিয়া জাহানের দিকে তাকালো। এরপর নিজের পরনের শার্টটির দিকে তাকিয়ে দেখলো সেটা পুরোপুরি ভিজে গেছে। পাশ ফিরে দেখলো তুর্য ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আতকিয়া জাহানের দিকে। আহনাব ইশারায় ডাকলো তুর্যকে। তুর্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কি? আহনাব অরুণিকার দিকে ইশারা করতে তুর্য দ্রুত এসে তার গায়ের শার্টটা খুলে এগিয়ে দিল অরুণিকার দিকে। মুখের সামনে কালো শার্ট এসে থামতেই অরুণিকা মাথা তুলে সামনে তাকিয়ে দেখলো তুর্য শার্ট হাতে দাঁড়িয়ে আছে। অরুণিকার সাথে সাথে শার্টটি নিয়ে গায়ে জড়িয়ে নিল। তুর্যের এমন ব্যবহারে আতকিয়া জাহানের ঘ্যানঘ্যানানি বন্ধ হলো। তিনি অবাক হয়ে তাকালেন তুর্যের দিকে। তুর্যের গায়ে এখনো একটি টি শার্ট আছে। টি শার্টের উপরে প্রায়ই একটা শার্ট পরে সে। এটা তার স্টাইল। আতকিয়া জাহান কিছু বলতে যাবেন তখনই আহনাব বলল। মেয়ে মানুষ, রাস্তায় এতগুলো মানুষ দাঁড়িয়ে আপনার মেয়ের ভেজা শরীর দেখছে আর আপনি তাকে বকছেন? কেমন ইরেসপন্সিবল গার্ডিয়ান আপনি! তুর্য পুকুরে ভাসমানরত বাজারের ব্যাগের দিকে তাকিয়ে বলল। আপনার লিস্টটা আমাদের দিয়ে দিন। আমরা যা যা ভেসে গেছে তা বাজার থেকে এনে আপনার বাসার সামনে রেখে আসবো। আতকিয়া জাহান চোখ ছোট করে বললেন। এই, তোমরা এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমার বাসার সামনে রেখে আসবে মানে কি? আহনাব বলল। আমাদের সাথে ভদ্রভাবে কথা বলুন। আর আপনি অরুণিকার কে হন? এই, তুমি না ওর নাম কিভাবে জানলে? আতকিয়া জাহান ভ্রু কুঁচকে অরুণিকার দিকে তাকিয়ে বলল।
এই মেয়ে কোনো চক্কর টক্কর আছে না কি তোমার এদের সাথে? অরুণিকা চাপা স্বরে বলল। মামি কি বলছো? আল্লাহর ওয়াস্তে বাসায় চলো। অরুণিকার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, লজ্জা আর অপমানে নুইয়ে পড়েছে সে। তুর্য আতকিয়া জাহানকে বলল। আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট অরুণিকা, আমাদের বাসা আপনাদের এলাকাতে। আমরা ওই ইউনিভার্সিটির স্যার। আতকিয়া জাহান চমকে উঠলেন, আমতা আমতা করে বললেন। ছি ছি স্যার, আমি চিনিনি আপনাদের। আচ্ছা, আমি রিক্সা দেখছি। আতকিয়া জাহান দ্রুত রিস্কা ঠিক করে অরুণিকাকে নিয়ে উঠে বসলেন। এবার আহনাফ রিস্কার সামনে দাঁড়িয়ে বলল। বাজারের লিস্ট লাগবে না স্যার। এভাবে হয় না। প্রতিবেশী আপনারা, একই এলাকায় থাকি। বাসায় পুরুষ মানুষ নেই বলেই তো আপনারা বের হয়েছেন। লিস্ট দেন, আমাদের করে নিয়ে আসি। অরুণিকা আহনাফের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে আতকিয়া জাহানের মুখটা ছোট হয়ে গেছে। তিনি অনিচ্ছা সত্ত্বেও বাজারের লিস্ট আহনাফের হাতে দিয়ে দিলেন। আহনাফ রিস্কওয়ালার পিঠে চাপড় মেরে বলল। মামা, সাবধানে নিয়ে যাও ওদের। রিস্কার সামনে চলতে শুরু করলো। অরুণিকা এখনো স্তব্ধ হয়ে বসে আছে। আহনাফের এমন যত্নশীল হওয়াটাও হজম হচ্ছে না তার। আতকিয়া জাহান অরুণিকাকে হালকা গুঁতো মেরে বললেন। তোমার স্যাররা কি আমাকে খোঁচা দিয়ে গেল? আমাকে নিয়ে কি ভাবছে কে জানে। তুমি ওনাদের বলো দোষ তোমার ছিল। তোমাকে সামনে সামনে হাঁটতে বলেছি, আর তুমি ধীরে ধীরে হাঁটতে গিয়েই তো পড়ে গেলে। মারা কি বকে না নাকি? অরুণিকা মামির কথায় দীর্ঘশ্বাস ছাড়ল। রক্তাক্ত শরীরটা মাটি থেকে টেনে তুলে উঠে বসলো এক মধ্যবয়স্ক লোক। তার চোখটা ফুলে গেছে টানা আধা ঘন্টা বেধড়ক মার খেয়ে। তিনটা শক্তপোক্ত যুবক তাকে হুট করে রাস্তা থেকে তুলে এনে কোনো কারণ ছাড়াই যে এত পিটুনি, তার কোনো উত্তর পেল না লোকটা। তার ঠোঁট ছুঁয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হাত দিয়ে গালে হাত বুলিয়ে রক্ত দেখে আর্তনাদ করে উঠল লোকটি। তার সামনে এক পা ভাঁজ করে বসলো কালো হেলমেট পরা এক যুবক। মার খেয়ে লোকটার শার্ট ছিঁড়ে গেছে। হেলমেট পরা যুবকটি মাটি থেকে শার্টের বোতাম উঠিয়ে লোকটার হাতটা শক্ত করে চেপে ধরল। লোকটা ব্যথায় কুকড়ে উঠল। হেলমেট পরা যুবকটি এবার লোকটির হাতের তালুতে বোতামটি রেখে বলল। রাস্তায় দেখে শুনে হাঁটতে হবে আঙ্কেল, মনে থাকবে। মধ্যবয়স্ক লোকটা মাথা নাড়ল। তার পাশে আরো দুজন কালো হেলমেট পরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন হেলমেট খুলে লোকটার মাথায় আঘাত করতে যাবে, অমনি লোকটা হাউমাউ করে কেঁদে উঠল আর নিজের দুহাত দিয়ে মাথা গুটিয়ে বসে পড়ল। মিনিট খানিক পর ভয়ার্ত দৃষ্টিতে মাথা উঠিয়ে সামনের দিকে দেখল চশমা পরা যুবকের চোখ দুটি লাল হয়ে আছে। লোকটি পা ধরে বলল। লোকটার মাথায় অল্প কিছু চুল ছিল। তৃতীয় হেলমেট পরা যুবকটি সেই চুলকুটি টেনে ধরে বলল। মেয়েদের ভিড়ের মধ্যে ধাক্কা দেওয়ার স্বভাবটা আজকের এই মায়ের খাওয়ার কথাটা ভেবে যেন শুধরে ফেলা যায়। লোকটা তবদা খেয়ে গেল, গলা শুকিয়ে গেছে তার। চশমা পরা চোখ দুটি ক্ষুদ্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল। পালাও, নয়তো যেই কাঁধ দিয়ে ধাক্কা মেরে ওই মেয়েটাকে পুকুরে ফেলেছিলে, এই কাঁচটা পুড়িয়ে দেব। কেরোসিন এই রুমে আছে, লাইটার আমার পকেটে। লোকটা কোনো রকম উঠে দৌড়ে বেরিয়ে পড়ল। লোকটা পালাতেই শার্টের হাতায় কপালের ঘাম মুছল আরাফ। অন্যদিকে পাশের দুজন হেলমেট খুলতেই আরাফ তাদের দিকে তাকিয়ে বলল। ভাগ্যিস তোরা পাশে ছিলি, নয়তো এই শয়তান লোকটাকে তুলে এনে ধোলাই করা সহজ ছিল না। আরাফের কাঁধে হাত রাখলো ইমন, বলল। ওর জন্য সব করতে রাজি। আমার ছোট বোন ও ইভান সব ভুলে গেলেও আমি ভুলিনি। আরাফ ভ্রু কুঁচকে তাকালো। অরু তো পড়ে গিয়েছিল পানিতে, কাকে দেখলাম যেন পুকুরে লাফ দিল। লোকটাকে ধরার জন্য ওদিকেই যেতে পারিনি। তাহমিদ বাঁকা হেসে বলল। অবাক তো আমি হয়েছি তাকে দেখে যে পুকুরে লাফ দিল। কে সে? আহনাফ। তাহমিদের কথা শুনে ইমন আর আরাফ চকিত দৃষ্টিতে তাকালো তার দিকে। ইমন হালকা হেসে বলল। তোদের দুজন ভাইকে বোঝা মুশকিল। আহনাফের মুখের কথার সাথে তার কাজের কোনো মিল নেই। সারাদিন কানের কাছেও
হেইট হারতে পুকুরের ঝাঁপিয়ে পড়লো। বাহ! কলিং বেল বাজতেই দরজা খুলল রুহানি। সামনে অপরিচিত দুজনকে দেখে ভ্রু কুঁচকে তাকালো সে। পরক্ষণেই তার কপালের রেখা বিলীন হয়ে গেল আর মুখটা হা হয়ে গেল। আতাকিয়া জাহান রুম থেকে বেরিয়ে বললেন, দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? কে এসেছে?